শুরু করব প্রতিবারের মতোই একটা ইমেইল দিয়ে, এবং এই ইমেইলটিও পাঠিয়েছেন আমাদের একজন লিসেনার। আমার মনে হয় যে এই ইমেইলটি আপনাদের যথেষ্ট আনন্দ দিতে পারবে। দেখা যাক কেমন লাগে আপনাদের কাছে। তো ঠিক যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি জানি আপনি সবসময় ভালোর দলে, তাই আর জিজ্ঞেস করলাম না যে আপনি কেমন আছেন। এর আগে আমি একটি ইমেল পাঠিয়েছিলাম। ইমেলটি আপনি 14 সেপ্টেম্বর 2018 তারিখে ভূত এফএমে প্রথমেই পড়ে শুনিয়েছিলেন। এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আজ আবারও একটি ইমেল পাঠালাম, ভালো লাগলে পড়ে শোনাবেন। আমার নাম বদরুদ্দোজা বাঁধন, বগুড়া শহরের জহুরুল নগর থেকে লিখছি। দেখুন, আমরা বিশ্বাস করি, এই ইমেলটাও খুব অদ্ভুত, এবং আমরা বিশ্বাস করি যে আপনারা আপনাদের যে ঘটনাগুলো, সে ঘটনাগুলো নিজ দায়িত্বে পাঠান, এবং আপনারা জানেন যে ভূত এফএমে সবসময় সত্য ঘটনা শেয়ার করতে হয়, এবং আমরা সবসময় বলি যে বিশ্বাস করা না করা আপনাদের ব্যাপার। এবং সবসময় একটা জিনিস মাথায় রাখবেন যে ভূত এফএমে যে ঘটনাটি পাঠাবেন সেই ঘটনাটি অবশ্যই যাচাই বাছাই করে নিয়ে নিজ দায়িত্বে পাঠাবেন। কারণ এটা আপনি যেটা বলবেন আপনাকে যাচাই বাছাই করার একটা পর্যায় পর্যন্ত সম্ভব, তারপরে আর সম্ভব না। তারপরে আপনি ভালো জানবেন যে আপনি সত্যি বলছেন না মিথ্যা বলছেন। কিন্তু আমি বিশ্বাস করি যারা ভূত এফএম পছন্দ করেন, যারা ভূত এফএমকে ভালোবাসেন, তারা কখনো এরকম মিথ্যা কোনো ঘটনা শেয়ার করবেন না। সেই বিশ্বাস রেখে কিন্তু আমি ঘটনাগুলো পড়ে শোনাই আপনাদেরকে। তো যাই হোক, যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ছি। আজ আমি যে ঘটনাটি শেয়ার করব সেটি 1992 সালের, এবং ঘটনাটি আমার নানার মুখে শুনেছি। বলে রাখা ভালো, আমার নানা একজন পরহেজগার মানুষ ছিলেন, এবং তিনি মসজিদে ইমামতি করতেন। একজন আলেম হওয়ার সুবাদে তার অসংখ্য আলেম ওলামার সাথে পরিচয় ছিল। এমনই একজন আলেম হলেন ওমর আলী। ওমর আলী একজন অনেক বড় মাপের আলেম। তৎকালীন বগুড়া জেলার সোনাতলা উপজেলায় তার অনেক খ্যাতি ছিল। প্রায় পুরো সোনাতলা থানার লোক তাকে ওমর আলী হুজুর নামে চিনত। তিনি জিন আসরকারী ব্যক্তিদের জিন ছাড়ানো, বাড়ি বন্ধ, জিনকে বশ করা সহ এই ধরনের কাজে বেশ পারদর্শী ছিলেন। তাই পুরো সোনাতলা উপজেলা জুড়ে তার অনেক কদর ছিল। আর সাধারণত তিনি তার এই কাজগুলো রাতে করতেন, তাই তার লাইফেও ঘটে যায় অসংখ্য রকমের ভয়ঙ্কর ঘটনা। তার মধ্যে একটি ঘটনা আমার নানা আমাদেরকে প্রায়শই শোনাত। সেই ঘটনাটি আমি আজ শেয়ার করব। 1992 সালে তৎকালীন সোনাতলা থানায় কর্মরত এক পুলিশ কনস্টেবল সোনাতলা থানার পাশে বাসা ভাড়া নিয়ে থাকত। তার 16 বছরের একটি মেয়ে ছিল। মেয়েটির উপরে জিন আসর করেছিল। জিন আসর করার পর সময় মেয়েটি ছটফট করত, উচ্চ শব্দে কর্কশ হাসি দিত, বাড়ি থেকে বের হয়ে দৌড় দিত, নিজের চুল নিজেই কেটে ফেলত। এরকম আরো নানা রকম ঘটনা ঘটত তার সাথে। আশেপাশের অনেক হুজুর তাবিজ বাণী পড়া দিয়েও জিন ছাড়াতে পারেননি। একদিন সকালবেলা হঠাৎই তার কথা বলা বন্ধ হয়ে যায়। মেয়েটি শত চেষ্টার পরেও আর কথা বলতে পারছিল না। সেদিন সারাদিন সে ওইভাবে শুয়েছিল। সন্ধ্যার পরপরই মেয়েটি একা একা বাথরুমে যায়। বাথরুম থেকে বের হওয়ার পর সে অতি উচ্চ স্বরে চিৎকার দিয়ে ওঠে এবং ওখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। জ্ঞান ফেরার পর সে লাফ দিয়ে ওঠে এবং বাড়ির মূল দরজাটি খুলে বাইরে যাওয়ার চেষ্টা করে। তাকে তার বাবা মা সহ আরো 2-3 জন প্রতিবেশী বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু তার শক্তিতে কেউ পেরে উঠছিল না। তারপর হঠাৎ করে মেয়েটি তার ইচ্ছায় বিছানায় এসে শুয়ে পড়ে। সেদিন রাতে আর কিছু ঘটে না। মেয়েটির এই অবস্থা দেখে প্রতিবেশী মেয়েটির বাবাকে ওমর আলী হুজুরের কাছে নিয়ে এসে জিন ছাড়ানোর কথা বলে। পরদিন সকালবেলায় মেয়েটির বাবা ওমর আলী হুজুরের কাছে যান, এবং উল্লেখ্য যে সোনাতলা উপজেলার সদর থেকে ওমর আলী হুজুরের বাড়ি প্রায় 10 কিলোমিটার পথ। ওমর আলী হুজুরকে এই বিষয়ে জানানোর পর হুজুর জানান তিনি এশার নামাজ পড়ে রওনা হবেন। এই আশ্বাস দিয়ে রাতে এশার নামাজের পরে ওমর আলী হুজুর তার সাইকেল নিয়ে রওনা হন। সময়টা শীতকাল ছিল, তাই এশার আজান একটু আগে ভাগে দিত। কনস্টেবল সাহেব তার বাড়িতে পৌঁছানোর পর ওমর আলী হুজুর মেয়েটিকে নিয়ে বসেন। সেখানে তার মা বাবা সহ আরো কয়েকজন প্রতিবেশী ছিলেন। এবার ওমর আলী
হুজুর মেয়েটিকে কয়েকটা প্রশ্ন করেন। প্রশ্নগুলো এরকম ছিল, তোমার নাম কি, তোমার বাবার নাম কি, তোমার মাতার নাম কি। মেয়েটি বারবার প্রশ্নগুলো জিজ্ঞেস করা সত্ত্বেও কোনো উত্তর দিতে পারে না, কারণ দুদিন যাবৎ মেয়েটির জবান বন্ধ ছিল। মেয়েটি কোনো কথা বলতে পারছিল না। এবার ওমর আলী হুজুর মেয়েটিকে সূরা ইখলাস এবং সূরা ফাতিহা পাঠ করতে বলে এবং বলে, তোমার কণ্ঠে না বের হলে তোমাকে এই সূরাগুলো পাঠ করতে হবে। মেয়েটি কষ্ট করে মুখ নাড়িয়ে নাড়িয়ে সূরাগুলো পাঠ করছিল। মেয়েটির খুব কষ্ট হচ্ছিল এবং সূরা পাঠ করতে করতে সে বারবার থেমে যাচ্ছিল এবং কেঁদে ফেলছিল। এক পর্যায়ে মেয়েটি 2টি সূরা পড়াই সম্পন্ন করে ফেলে। এবার ওমর আলী হুজুর জিন হাজির করার জন্য চেষ্টা করেন। অনেক কিছু করার পরও জিন হাজির করতে পারেন না। এরপর ওমর আলী হুজুর বলেন যে আপনার মেয়ের ওপর একটা খারাপ জিন ভর করেছে। আমার জীবনে জিন হাজির করতে কখনো এতটা কষ্ট করা লাগেনি। আজ অনেক রাত হয়ে গেছে, তাই আজ আর চেষ্টা করব না। আগামীকাল রাতে আবারও আসবো, আর আগামীকাল জিন হাজির করার সময় যা যা লাগবে তার সবকিছু রেডি রাখতে হবে। তারপর মেয়েটির জন্য তিনি পানি পড়া দেন এবং রাতে ঘুমানোর আগে পানি পড়া খেয়ে মেয়েটিকে ঘুমাতে বলেন। তারপর তিনি সাইকেল নিয়ে রওনা হন। বাড়ির পথে দুর্ভাগ্যবশত সেদিন তাড়াহুড়ায় হুজুর তাদের বাড়ি বন্ধ করতে ভুলে যান। বাড়ি ফেরার পথে রাস্তায় তার সামনে পরে বেশ কয়েকটি কুকুর। কুকুরগুলো আকার স্বাভাবিক কুকুরের তুলনায় বেশ বড় ছিল এবং রাতের বেলা যদি কোনো কুকুর কোনো মানুষকে দেখে ঘেউ ঘেউ করে ওঠে, কিন্তু এক্ষেত্রে এই কুকুরগুলো ব্যতিক্রমধর্মী ছিল। তারা শুধু ওমর আলী হুজুরের দিকে তাকিয়েছিল। ওমর আলী হুজুর তার লক্ষ্য করে কুকুরগুলো দিকে উদ্দেশ্য করে একটি ঢিল নিক্ষেপ করে। ঢিল নিক্ষেপ করার পরেও কুকুরগুলো সেখানে দাঁড়িয়ে থাকে। ইভেন তারা সেখান থেকে এক পাও মুভ করে না বা নড়ে না। তারপর ওমর আলী হুজুর বুঝে যান যে এগুলো অস্বাভাবিক কিছু। তিনি দোয়া দুরূদ পাঠ করেন, ফলে কুকুরগুলো সেখান থেকে চলে যায়। তারপর তিনি ভালোই ভালোই বাড়ি পৌঁছে যান। সেদিন রাতে তার সাথে আর কিছু ঘটেনি। অন্যদিকে পুলিশ কনস্টেবলের মেয়েটিকে ঘুমের আগে পানি পড়া খেতে বলা হয়, কিন্তু মেয়েটি গ্লাস হাতে পাওয়ার পরপরই সেই গ্লাসটি ছুঁড়ে ফেলে দেয়। ফলে গ্লাস থাকা সব পানি তাকে খাওয়ানো সম্ভব হয় না। তারপর মেয়েটি নিজের ইচ্ছায় শুয়ে পড়ে। এদিকে মেয়ের বাবা মা ভয়ে আতঙ্কে সারা রাত জেগে থাকার পরিকল্পনা নেয়। বাট রাত 2টা-3টার মধ্যে তাদের দুজনেরই প্রচন্ড ঘুম ধরে এবং দুজনেই ঘুমিয়ে পড়েন। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে তারা দেখতে পান তাদের মেয়েটি সেখানে নেই। তাহলে মেয়েটি কোথায় গেছে? সবাই খোঁজাখুঁজি শুরু করে, কিন্তু কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এক পর্যায়ে দুপুর আনুমানিক 2টার দিকে তাকে সোনাতলার থানার নিকটবর্তী একটি জঙ্গল বাঁশ ঝাড়ে পড়ে থাকতে দেখা যায়। সেখান থেকে তাকে বাড়িতে নিয়ে এসে পুনরায় তালাবদ্ধ অবস্থায় রাখা হয়। সেদিন রাতে ঈশার নামাজের পর ওমর আলী হুজুর আবারও ওই বাড়িতে আসে। তারপর তাকে কাল রাতের ঘটনাটি বলা হয়। জবাবে ওমর আলী হুজুর বলেন, কাল রাতে ওই পানি পড়া খেলে এই সমস্যাটি হতো না, আর আমি কাল রাতে বাড়ি বন্ধ করতে ভুলে গিয়েছিলাম, যার ফলে এই সমস্যাটি হয়েছে। এরপর একটি ঘরের আলো নিভিয়ে সেই ঘরে মেয়েটিকে নিয়ে আসা হয়। সেদিন ওমর আলী হুজুর মেয়েটির রক্তের সম্পর্ক অর্থাৎ মেয়েটির বাবা মা ছাড়া আর অন্য কাউকে ওই ঘরে প্রবেশ করতে দেননি। এরপর তিনি জিন হাজির করার জন্য দোয়া দুরূদ পাঠ করতে শুরু করেন। 8 ঘন্টা পর মেয়েটির মধ্যেই জিন হাজির হয়। এরপর ওমর আলী হুজুর মেয়েটির মধ্যে থাকা জিনটিকে উদ্দেশ্য করে প্রশ্ন করা শুরু করেন। প্রশ্নগুলো এমন, তোর নাম কি, তুই কি চাস, এই মেয়েটির জবান কেড়ে নিয়ে কি প্রমাণ করতে চাচ্ছিস, তুই কালকে রাতে মেয়েটিকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছিলি কেন? জবাবে জিন উর্দু ভাষায় উত্তর দেয়, আমার যাকে ভালো লাগে তাকে আমি ছাড়ি না। এরপর ওমর আলী হুজুর আবারও তাকে জিজ্ঞেস করে, কি পেলে তুই মেয়েটিকে ছাড়বি, আর যদি না ছাড়িস তাহলে তোকে বধ করে বোতলবন্দি করে রাখবো। জবাবে জিন বলে তাকে অনেকগুলি রুটি এবং মাংস দিতে হবে। জিনের কথা মতো তাকে 1 বাটি গরুর মাংস এবং রুটি দেয়া হয়, কারণ ওমর আলী হুজুর আগে থেকেই মেয়েটির ভেতরে থাকা জিনটি এবং আগে থেকেই তার বাবাকে এগুলো ব্যবস্থা করতে বলেছিলেন। এদিকে মাংস এবং রুটি দেওয়ার পর মেয়েটির ভেতরে থাকা জিন তা খেয়ে নেয় এবং মেয়েটির দেহ ত্যাগ করে চলে যায়। জিনটি চলে যাওয়ার সময় তাদের ওই বাড়িটি ভূমিকম্পের মতো কেঁপে ওঠে। সবাই ভয় পেয়ে যায়। এক পর্যায়ে ওমর আলী হুজুর দোয়া দুরূদ পড়া শুরু করে, ফলে কম্পনটি থেমে যায়। এরপর মেয়েটি ওখানে লুটিয়ে পড়ে।
কিছুক্ষণ সেবা যত্নের পর মেয়েটি জ্ঞান ফিরে আসে এবং 3 দিন পর মেয়েটি কথা বলতে পারে। এরপর ওমর আলী হুজুর মেয়েটিকে ওই 3 দিন তার সাথে কি ঘটেছে এই বিষয়ে জিজ্ঞেস করেন, বাট মেয়েটি কিছুই মনে করতে পারে না। তারপর হুজুর বুঝতে পারেন যে এই কয়দিন ওই খারাপ জিন তার স্মৃতিভ্রম করে রেখেছিল, যার ফলে ওমর আলী হুজুর বুঝতে পারে জিনকে এভাবে ছেড়ে দেয়া বড্ড ভুল হয়েছে। এরপর হুজুর মেয়েটিকে একটি তাবিজ দেন এবং তারপর বাড়ি বন্ধ করে দেন এবং পরিশেষে তাদের কাছে বিদায় নিয়ে চলে আসেন। রাত আনুমানিক 12:30টার দিকে ওমর আলী হুজুর পুলিশ কনস্টেবলের বাড়ি থেকে বের হন। বাড়ি ফেরার পথে ওমর আলী হুজুর ফিল করেন পেছন থেকে সাইকেলটি কেউ টেনে ধরে আছে, কারণ তার সাইকেল চালাতে বেশ কষ্ট হচ্ছিল। অনেকক্ষণ সাইকেল চালাতে চালাতে তিনি ক্লান্ত হয়ে পড়েন। এক পর্যায়ে তিনি ভাবেন যে রাস্তা দিয়ে এভাবে যেতে যেতে অনেক সময় লাগবে, এর চেয়ে ফাঁকা ধান ক্ষেতের ভেতর দিয়ে হেঁটে গেলে অনেক দ্রুত বাড়ি পৌঁছানো যাবে। আর সে সময় শীতকাল ছিল বলে সে সময় মানুষের ধান কাটাও শেষ হয়ে গিয়েছিল, আর জমিগুলো অন্য কোনো ফসলও লাগানো হয়নি। মোট কথা জমিগুলো ফাঁকা এবং শুকনা রূপে পড়েছিল। ওমর আলী হুজুর এই জমিগুলোর ওপর দিয়েই হাঁটতে থাকেন। হাঁটতে হাঁটতে তার চোখের সামনে পড়ে সাদা পোশাক পরা কিছু লোক তারা দাঁড়িয়ে আছে, আর তারা একটি লাশ সামনে নিয়ে কার জন্য যেন অপেক্ষা করছিল। ওমর আলী হুজুর সামনে এগিয়ে যান। সামনে এগিয়ে যেতে লোকগুলো হুজুরকে মওতের জানাজা করতে বলেন। ওমর আলী হুজুর ভেবেছিলেন লোকটি হয়তো আত্মহত্যা কিংবা এই জাতীয় কাজ করেছে, যার কারণে এত রাতে এই খোলা মাঠে লোকগুলো তার জানাজা করার জন্য নিয়ে এসেছে। এরপর হুজুর জানাজায় দাঁড়িয়ে যান। জানাজা সম্পন্ন করার পর হুজুর পেছনে ঘুরে দেখে যে লোকগুলো তাকে জানাজা করতে বলেছিল তারা সবাই উধাও। এরপর হুজুর সামনের দিকে তাকিয়ে খেয়াল করে তার সামনে যে লাশটা ছিল সেটাও উধাও। হুজুর একটু অবাক হয়ে যায়। এই ধরনের ঘটনা অবশ্য তার সাথে মাঝে মাঝে ঘটতো বলে খুব একটা ভয় পান না তিনি। এরপর তিনি তার সাইকেল নিয়ে আবারও এগিয়ে যেতে থাকেন। এক পর্যায়ে তিনি রাস্তা হারিয়ে ফেলেন এবং তিনি কোন দিকে যাবেন বুঝতে পারছিলেন না। হঠাৎ তার চোখের সামনে পড়ে একটা সেচ ঘর। সেই সেচ ঘরের সামনে তিনি যান এবং সেখানে গিয়ে দরজা নক করতেই একজন বয়স 6 মাস অতিবাহিত হয়ে গেল। কিন্তু কিভাবে? এই ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। আমার কাছে আরো অনেক ঘটনা আছে, সময় পেলে শেয়ার করব। একটা ঘটনা, এবং এই ঘটনাটি আমাদের সাথে একজন অডিও ক্লিপের মাধ্যমে শেয়ার করেছেন। সেই ঘটনাটি আমরা চলে যাব এবং ফিরে আসবো তারপর আবারও। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড ফর ইউর ফুর্তি এফএম এন্ড ডু ফুর্তি। Bhoot FM. The night comes alive with Graminphone. হ্যালো আসল ভাই, আমি নন্দিতা, কলকাতা ইন্ডিয়া থেকে। আমি আজ কলকাতার ওয়েস্ট বেঙ্গলের উত্তর 24 পরগনার একটি ঘটনা বলতে চাই। ঘটনাটি বেশি দিন পুরনো না, 2012 কি 2011 ঘটনা। তো ঘটনাটা শুরু হয় ভাবে, এটি আমার মামার বাড়ির ঘটনা। তো আমার দাদুদের পূর্বপুরুষরা যে পুরনো পৈতৃক বাড়িটি ছিল সেটিকে 5 ভাগে ভাগ করে নিয়েছে, যেহেতু তারা 5 ভাই ছিলেন। তো সেই ওয়াইজে আমাদের অংশে একটি অংশ পড়ে যেটি একবারে শেষ প্রান্তে। তো সেই অংশের এক অংশ আমার দাদুর ভাইকে দেওয়া হয়, আমরা অন্য অংশ নিই। তো তার ভাগে ওই পুরনো বাড়িটি পড়ে, বাড়িটির একটি অংশ পড়ে। তো সেই অংশে মূলত কেউ বসবাস তেমন করতো না, কিন্তু প্রাচীন যারা পূর্বপুরুষ হয়েছে তাদের বংশধররা ওই অংশে যে যার নিজের অংশটিকে নিজের মতো তৈরি করে বসবাস করা অনুযায়ী বানিয়ে তারা সেখানে বসবাস করতেন। তো আমাদের এক দিদা হয়, তিনি আমাদের যে বাড়িটা, তার সংলগ্ন যে বাড়িটা, সেটা আমাদের এক নিজেদের মেট্রোলের মধ্যে দিদা, তিনি সেখানে বসবাস করতেন। তো তারা অতটা বাড়িটাকে রিনোভেট করেনি, সেটা একটু প্রাচীন আগেরই ছিল। যেমন একটা দেওয়ালের এই পারে তার দিদাদের বাড়ি, আর আরেকটা দেওয়ালের এই পারে আমাদের অংশটা ছিল। তো সেই অংশটা প্রায় ভগ্ন দশা পরিণত হয়েছিল, কারণ সেভাবে কেউ ইউজ করতো না। তো আমার
আমার দাদুর ভাইয়ের ছেলে তিনি বিয়ে করার পরে তিনি স্থির করেন যে তিনি সেই অংশটাকে নিজের মতো করে একটু তৈরি করে সেখানে বসবাস করবে আপাতত কিছু সময়ের জন্য। তো সেই যেভাবে ভেবেছিল সেভাবেই করলো। তিনি সেখানে আসলেন এবং এসে তিনি সেই স্থানটি একটু নিজের মতো করে রেনোভেট করে সেই জায়গাটা বসবাসযোগ্য করলেন। আর তার নতুন বিয়ে হয়েছিল, তো বিয়ের 6 মাস সেখানে ভালোভাবেই কাটালেন, কোনো অসুবিধা হয়নি। তো মামি খুবই ভালো ছিলেন, আমাদের সঙ্গে সকলের সঙ্গে খুব ভালো কথাবার্তা বলতেন, কোনো সেরকম অস্বাভাবিকতা তার মধ্যে প্রথম থেকে কিছুই দেখা যায়নি। তো তিনি খুবই ভালো ছিলেন, আমাদের সঙ্গে ভালোভাবে কথাবার্তা বলতেন, নিয়ত নিত্যদিনের কথাবার্তা বা প্রতিদিনের ওঠা বসা, তিনি তাকে প্রত্যেকদিন তাকে দেখতে পেতেন এবং সবাই তার সঙ্গে কথাও বলতেন। তো এরকম সময় হঠাৎ কিছুদিন যাবৎ আমার নিজের যারা মামিরা তারা খেয়াল করলেন যে তিনি একটু অস্বাভাবিক আচরণ করছেন, মানে তিনি আর অতটা কারোর সঙ্গে ঘোরামেলা করছে না, অতটা কারোর সঙ্গে কথা বলছে না, খুব রিজার্ভলি তিনি থাকছেন, খুব একটা ঘরের বাইরে বেরোচ্ছে না। তো এরকম মাসখানেক তিনি দেখলেন যে এরকম আমার মামিরা দেখলেন যে তিনি এরকম কারোর সঙ্গে কথা বলছে না, খুব একটা কথা বলছে না, প্রয়োজন অনুযায়ী বাইরে বেরোচ্ছে, বেরিয়ে আবার ঘরে ঢুকে যাচ্ছে খুব তাড়াতাড়ি। আর সেই মামা যার ওয়াইফের কথা বলছি, তিনি যেহেতু কর্মরত ছিলেন তো তিনি রাত্রেবেলা বাড়ি ফিরতেন বেশ 11টা সাড়ে 11টা নাগাদ এবং সকালবেলা তিনি 6টা সাড়ে 6টার মধ্যে ঘর থেকে চলে যেতেন। তো তার কাজের চাপ অনুযায়ী তিনি এইসব ব্যাপারগুলো তো অতটা তিনি তার নজরে পড়েনি, তিনি নজরও রাখেননি এই সমস্ত বিষয়। তো একদিন আমার যারা নিজের মামি আর এবং যে পাশে দিদাটা থাকতেন তিনি জিজ্ঞেস করলেন যে কি ব্যাপার বৌমা, তুমি কিছু বেরো না বা কারোর উপরে কি রাগ হয়েছে, আমাদের সঙ্গে কথা বলো না খুব একটা। বলছে না, আমার সেরকম কোনো অসুবিধা হয়নি। তো এরকম বলার পরে তিনি নিজের ঘরে ঢুকে যায়, সেরকম কিছু বলেনি। আর তারপরে 2 দিন পরে ওই বাড়িতে যিনি ওনার সংলগ্ন যে বাড়িতে দিদা থাকতেন, তো তিনি দেখলেন যে জানলার ফাঁক থেকে তিনি একটি অংশ থেকে দেখলেন যেহেতু তার বাড়ি আর এই বাড়ির মধ্যে একটা পাঁচিলের তফাৎ ছিল, এক পাঁচিলের এইদিকে ওনার ঘর আর ওই পাঁচিলের ওনার বেডরুম, পাশাপাশি দুটো বেডরুমের মানে মধ্যিখানের পাঁচিল, তো এই ঘরে কিছু হলে শোনা যাবে। তো দিদা বলতেন তিনি হঠাৎ কিছুদিন ধরে শুনতে শুরু করলেন যে কেউ যেন খুব অত্যাধিক কষ্টে কেউ কাঁদে, কোনো যন্ত্রণায় বা মনের দুঃখে সে খুব আস্তে করে একটা কান্নার আওয়াজ তিনি শুনতে পেতেন। তো তিনি একদিন হঠাৎ জানলার পাশ থেকে দেখলেন যে ওই মামি হঠাৎ এরকম জানলার আয়নার দিকে তাকিয়ে তিনি অঝরে কেঁদে যাচ্ছেন, খুব কষ্টে খুব করুণ স্বরে তিনি আস্তে আস্তে নিজের মুখ নিজে ধরে কেঁদে যাচ্ছে, মুখটার যাতে আওয়াজটা খুব অত্যাধিক শোনা না যায় বাইরে। এরকম দেখলেন দিদা। তারপরে তিনি ভাবলেন হয়তো মানসিক কোনো অসুবিধা, হয়তো বাড়িতে কোনো অশান্তি হচ্ছে। তো তিনি পরের দিন তিনি ওই মামিটিকে জিজ্ঞেস করলেন যে বৌমা তোমার কি হয়েছে, তুমি এরকম কাঁদছিলে, কালকে তোমায় দেখলাম তুমি খুব কষ্টে কাঁদছিলে। তো এই কথাটা তিনি জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে তিনি আবার মানে অঝরে কেঁদে তিনি বললেন যে খুবই সমস্যায় তিনি পড়ে আছেন। তিনি গত 1 মাস যাবত তিনি দেখতে পাচ্ছেন যে আয়নাটা রয়েছে ঘরে, তিনি তাতে নিজের ছবি দেখতে পাচ্ছেন, তার জায়গায় অস্বাভাবিক একজনের ছবি দেখতে পাচ্ছে, খুব ভয়ঙ্কর, নিজেকে ছবি ভয়ঙ্কর দেখছে। তিনি বারবার ওই জন্য বাইরে বেরিয়ে যখনই বাইরে বেরোতেন তিনি একবার কি জলে নিজেকে দেখবার চেষ্টা করতেন এবং তিনি সেতেও নিজেকে তিনি ওরকম মানে নিজের ছবিটা প্রতিবিম্বটা আস্তে আস্তে অন্যরকম দেখতে শুরু করেন। প্রথম নিজে তাও জলে, তিনি বললেন যে প্রথম তাও তিনি জলে নিজের ছবিটা নিজে দেখতে পেতেন, কিন্তু পরবর্তী সময় আরো যত দিন গেল তিনি জলের মধ্যেও নিজের জায়গায় অন্য কারোর মুখ দেখতে পান। তিনি সেই কষ্টে তিনি খুবই কান্নাকাটি করতেন, কাউকে বলতে পারতেন না এবং যেহেতু কেউ তার মুখ দেখে কোনো অস্বাভাবিকতা মানে দেখতে পারতো না, সবাই তাকে যেরকম সেরকমই দেখতো, সেই জন্য তিনি কাউকে বলে বোঝানোরও চেষ্টা করেন সে সবাই তাকে পাগল অনুভব করবে বা অন্য কিছু ভাববে, সেই জন্য সে কাউকে বলে উঠতে পারেনি। তো এই কথাটা আমাদের দিদা শোনার পরে তিনি বলে না তাহলে এই ব্যাপারটা মানসিকও হতে পারে বা কোনো অন্য কারণও হতে পারে, যেহেতু গ্রামের মানুষ আর দিদা একটু পুরনো ব্যাপার নিয়ে একটু বেশি চিন্তিত থাকতেন। তো তিনি বললেন যে হতে পারে এটা কোনো অস্বাভাবিক কোনো মানে ব্যাপার, তার জন্য কোনো বড় পুরোহিত বা কোনো ওঝা কারোর কাছে নিয়ে যাওয়া দরকার। তো এই বলাতে তিনি বললেন যে আমি কাউকে উনি আমার যে মামি তিনি কাউকে বলতে সাহস পাচ্ছিলেন না। তো বললেন যে ঠিক আছে আজকে রাত্রেবেলা যখন ওনার হাজবেন্ড আসবেন, ওদের মামির হাজবেন্ড যখন আসবেন তখন ওই দিদা বললেন আমি ইনিশিয়েটিভ নিয়ে আমি তাকে জানিয়ে দেবো। তো এই যা বলার তাই অনুযায়ী তিনি করলেন। রাত্রেবেলা যখন মামা আসলেন দিদা তাকে ডেকে বাইরে ভালো করে বুঝিয়ে বললেন যে এরকম অসুবিধা হতে পারে, সেটা অন্য কারণেও হতে পারে কি সেটা হয়তো মানসিক কারণও হতে পারে। তো নতুন বউ মানসিক রোগগ্রস্ত বললে বা
ভূতে ধরলে এই ব্যাপারটা বললে সবাই মানে একটা মানে একটু মান সম্মানের ব্যাপার হিসেবেই হয়তো দেখতো, সেই জন্য সবাই একটু ইতস্তত, মানে মামা নিজে একটু বড্ড ইতস্তত হয়ে গেলেন। কিন্তু মামার ইতস্তত ভাবটা দেখে বোঝা গেল যে মামাও নিশ্চয়ই কিছু জানতো, যেহেতু নতুন বউ বলে কাউকে কিছু বলতে চাইতো না। তো মামা দিদার এই কথাটা বলাতে মামা একটু সচ্ছল হয়ে মামা দিদাকে বললো যে তিনিও অনুভব করেছে মাঝরাত থেকে উঠেই মামি নাকি খুব কান্নাকাটি করে, গোড়ানো শব্দ পাওয়া যায়, মানে চেপে মুখ চেপে কাঁদার শব্দ তিনি খেয়াল করেছেন। কিন্তু তিনি খেটে খুঁটে আসতেন রাত্রেবেলা অনেক রাতে, তিনি তাই এই ব্যাপারটাকে মানে অতটা গুরুত্ব দেননি। তিনি মানে পরের দিন সকালবেলা থেকে কাজে যেতে হবে, সেটাই তার মেন ফোকাস থাকবে। তো তিনি ভাবেন যদি সেরকম কোনো অসুবিধা হতো তাহলে মানুষ সেটা তাকে বলতো, যেহেতু সেটা বলেনি বলে তিনি অতটা ভ্রুক্ষেপ করেনি ব্যাপারটা। তো এই ব্যাপারে কিছুদিন পরে মামা ডিসাইড করলেন যে হ্যাঁ তাকে একদিন ছুটি নিলেন, নিয়ে তাকে কোনো একটা ভালো ওঝার কাছে দেখানো হবে, সেটাই ডিসিশন নেওয়া হলো। যেহেতু তার ব্যাপারটা মানে সাইকোলজিক্যাল থেকে একটু বেশি একটু প্যারানর্মাল লাগছিল তখনকার অনুযায়ী, তো সেই জন্য তারা ডিসাইড করলো যে একটি কোনো ভালো মানে ওঝার কাছে বা কোনো দিনের কাছে নিয়ে যাওয়া হবে। তো সেই অনুযায়ী তারা নিয়ে গিয়ে সেই দিনকার আর মামা বাড়ি ফিরলেন না। তার দুদিন পরে তিনি ফিরে যত সম্ভব যা জিনিসপত্র আসবাবপত্র যা ছিল যতটা পরিমাণে নেওয়া যায় সকালবেলা তিনি আসলেন, নিয়ে তিনি বেরিয়ে গেলেন এবং তারপরে তিনি আর আসলেন না, অনেক দিন আসলেন না। সপ্তাহখানেক পরে তিনি আবার একবার আসলেন, মামিকে নিয়ে আসলেন না, তিনি একাই আসলেন। এসে তিনি আরো কিছু যে ঘরের সমস্ত জিনিসপত্র তিনি নিয়ে চলে যাবেন। সেই সময় দিদা জিজ্ঞেস করলেন যে তার কি অবস্থা হয়েছে, মানে বৌমা কেমন আছে, তার কি খুবই অস্বাভাবিক অবস্থা নাকি কোনো কিছু, যেহেতু তারা কোনো খোঁজ খবর পায়নি। তো মামা খুব ইতস্তত ভাবেই তিনি না বলার ইচ্ছাতেই তিনি তাও বললেন, যেহেতু সবাই মিলে জিজ্ঞেস করা হলো কি ব্যাপার। তো তিনি বললেন যে আসলে মামি কনসেপ্ট করেছিলেন, তিনি প্রেগনেন্ট ছিলেন। তো সেটা কেউই জানতো না ব্যাপারটা, কারণ সে প্রেগনেন্সিটা খুব ইনিশিয়াল স্টেজেই ছিল, 2 মাস আগে, মানে তিনি 2 মাসের গর্ভবতী ছিলেন। তো তিনি যখন তার নিজের বাপের বাড়িতে গেছিলেন মামি কিছুদিন আগে ঘুরতে, তো তখন তিনি সম্ভব কোনো বাঁশবাগান বা কোনো কিছুর পাশ দিয়ে বা কোনো তার তলা দিয়ে গেছিলেন, যার ফলে তিনি যেহেতু প্রেগনেন্ট ছিলেন তো কোনো কারণে কোনো রকমের কোনো জিন তাকে পজেস করে, এবং সেটা একটা ছিল না, সেটা 2-3টে জিন একসঙ্গে তাকে পজেস করেছিল। তো যার ফলে তিনি নিজের চেহারার জায়গায় অন্যান্য কারোর চেহারা দেখতে পেতেন। ওই জিনগুলো চাইতো যে তার বাচ্চাটা, তিনি বেবিটা যেটা তিনি কনসেপ্ট করেছেন, সেই বাচ্চাটাকে তারা নিজেদের সঙ্গে নিয়ে যাওয়া বা নিজেদের মধ্যে করে নেওয়ার জন্য তারা ওই বাচ্চাটাকে যেহেতু মানে ওরা ক্যাপচার করতে চাইতো, সেই জন্য জিনরা তাকে প্রসেস করে। তো যার ফলে সেটি মানে খুবই ভয়াবহ হতে পারতো, যেহেতু এটা খুবই ইনিশিয়াল স্টেজে ধরা পড়ে। তো যে গুণিনের কাছে তাকে নিয়ে যাওয়া হয়েছিল, তো তিনি সেটা করতে পারেননি। তিনি বলেছিলেন তিনি একটু সাময়িক ভাবে তাকে প্রোটেক্ট করে তারপরে তিনি একটি বড় ওঝার কাছে নিয়ে যাওয়া হয়, এবং তিনি সেখানে তাকে তার তত্ত্বাবধানে 2 দিন রাখেন। সেই ওঝা তার তত্ত্বাবধানে 2 দিন রেখে তাকে পুরোপুরিভাবে প্রবেশ মুক্ত করেন এবং করে তাকে তাবিজ দিয়ে তাকে আলাদা করে রাখা হয়। কিন্তু সেই যে মেইন যিনি গুণিন ছিলেন, যিনি বড় গুণিন, তিনি বলেছিলেন যে এই জিনগুলোকে সম্পূর্ণ সমূলে উৎখাত করা যাবে না তার দেহ থেকে, হয়তো তার দেহ ছেড়ে দিতে পারে কিন্তু তার আশেপাশে থাকার চেষ্টা করবে। আর যেহেতু জিনগুলো তাকে ধরেছিল আর তিনি সেই ধরার পরে তিনি এসে বসবাস শুরু করেছিল ওই ঘরে, তো সেই ঘরটা কোনোভাবে তারা প্রসেস করে রাখতে পারে। তো তিনি এই কথাটা কিন্তু মামা তখন বলেনি যে ঘরটাকে কোনোভাবে প্রসেস করতে হবে। তিনি মামা শুধু বলেছিলেন যে এখনো সেইভাবে বিপদ কাটেনি, তাই তাকে তার অন্য জায়গায়, অন্য বাড়িতে, মানে তার নিজের বাপের বাড়িতে রাখা হয়। তো এই বলে মামা চলে যান। তো এরকম কিছুদিন যেতে কিছুদিন ধরে আমার যে দিদা, যিনি পাশেই থাকতেন, পাশের ঘর একদম তার সংলগ্ন ঘরটা তারই ছিল, তিনি খেয়াল করতে পারলেন যে রাত্রেবেলা সেই যেমনি সেই কান্নার আওয়াজ আবার যেন খুব আস্তে, খুবই মৃদু, মানে খুব হয়তো রাত্রেবেলা কারণ ঘুম ভাঙলে কোনো কারণে সে হয়তো খুব হালকা একটা আওয়াজ তিনি শুনতে পারবেন, মানে এরকম তিনি আওয়াজ কিছু শুনতে পেয়েছেন। তো 2-1 দিন শোনার পরে আস্তে আস্তে যেন আওয়াজটা একটু বাড়তে শুরু করে, মানে এবার যেন মানে আওয়াজের জন্যই ঘুমটা ভেঙে যাচ্ছে এরকম আওয়াজ হচ্ছে। তারপরে দেখছেন তিনি যে ঘরের দেওয়ালটা, যেহেতু পাশাপাশি 2টো দেওয়াল ছিল, তাদের দেওয়ালের মধ্যে একটা জানলা ছিল, সেটা বন্ধ থাকতো, সেটা সম্পূর্ণভাবে সিল করা জানলা ছিল, কিন্তু সেটি কাঠের জানলা হওয়ার দরুনে কাঠের মধ্যে যদি কেউ ধারালো নখ দিয়ে আছড়ালে যেরকম আওয়াজ হয়, তিনি ওরকম আওয়াজ পেতেন, যেন কেউ নখ দিয়ে কাঠটাকে আছড়ানোর চেষ্টা করছে। খুবই
খুবই মানে ফার্স্ট কেউ যদি লোক দিয়ে আঁচানোর চেষ্টা করে যেরকম আওয়াজ হয়, তো সেরকম হচ্ছে। তো প্রথম দিকে ভেবেছিল সবাই যে কাঠের ঘুণ ধরলে যে হয়তো ওরকম কিছু, কিন্তু পরবর্তী সময় দিদা দেখে যে ওটা কাঠের ঘুণের ওরকম আওয়াজ হতে পারে না, অত তীব্র আর একটা নির্দিষ্ট সময় সেই আওয়াজটা হয় রাত্রেবেলা ঠিক 3টের সময় এরকম আওয়াজ হয়। এবং এই করতে করতে কিছুদিনের মধ্যে দেখা গেল এই উৎপাতটা যেন একটু অত্যাধিক বেড়ে গেল। দুপুরবেলাও ঠিক 3টে 3:30 নাগাদ এরকম আওয়াজ শোনা যেত। রাত্রেবেলাও যেহেতু পুরোনো বাড়ি, মানে অনেক দিনের পুরোনো, শতাধিক ও পুরোনো প্রাচীন বাড়ি, ওটা মনে হতো যেন ছাদের উপর গিয়ে কেউ 3-4 জন মিলে একসঙ্গে কোনো রাউন্ড শেপে কেউ ঘুরছে, মানে পুরো ছাদটা ঘুরছে আবার দাঁড়িয়ে পড়ছে, ঘুরছে আবার দাঁড়িয়ে পড়ছে, এরকম মানে ফিল হতো। যে বোঝা যেত যে একটা যে কেউ হয়তো গোল করে জায়গাটাকে ঘুরছে দাঁড়িয়ে পড়ছে। মানে এটা রীতিমতো একটা আতঙ্কের একটা সৃষ্টি হয়ে গেল। মানে কেউ রাত্রেবেলা বাইরে বেরোতে ভয় পেত, ইভেন সন্ধ্যে হয়ে গেলে যে যার ঘরে থাকতো। যেহেতু তার সংলগ্ন আমাদেরও বাড়িতে ছিল, তো সেহেতু কিছুদিন যাবত মানে এই কথাটা দিদা বলতে পারেনি। কিছুদিন পরে এই কথাগুলো আমার মামিদেরকে যখন এসে তিনি বলেন যে তিনি এরকম ফিল করছে, এরকম আওয়াজ হচ্ছে, এই হচ্ছে, তখন আমার মামিরাও বলেন যে প্রত্যেক দিন প্রায় তারা সন্ধ্যেবেলা যখন বাড়ির লাইটটা জ্বালা হয় বারান্দার, তখন দেখা যায় কেউ যেন ওই যে ঘরটিতে দিদা মানে মামারা থাকতেন, মনে হয় যেন ওখান থেকে কেউ সরে যায়। মানে যতক্ষণ না লাইটটা জ্বালানো হয় ততক্ষণ যেন ওখানে কেউ একটা দাঁড়িয়ে থাকে। যেই লাইট জ্বালানো হয় আমাদের বারান্দায়, কেউ বারান্দায় ইউজ করার জন্য বা বাইরে যাওয়ার জন্য, তখনই মনে হয় যেন কেউ সরে যায়। ওটা পুরোপুরি পরিষ্কার বোঝা যেত যে কেউ একজন সরে গেল। এর মধ্যে একদিন আমি সেখানে যাই মামার বাড়িতে। তো গিয়ে আমরা ঠিক আমাদের ঠাকুর ঘরের সামনে আমি আর আমার বোন সেটি বারান্দার কাছে ছিল, তো আমি আর আমার বোন দাঁড়িয়ে গল্প করছিলাম। গল্প করতে করতে আমার অনেকক্ষণ ধরে বেশ হঠাৎ নজরে পড়লো যেন আমার দেখলাম যে ওখানে কিছু একটা দাঁড়িয়ে রয়েছে ওই ঘরটার মধ্যে, যেহেতু ঘরটা বারান্দা থেকে দাঁড়িয়ে সম্পূর্ণরূপে দেখা যেত। তো আমি ভাবলাম হয়তো আমার বোনের ছায়া পড়েছে, আলোতে আমরা দাঁড়িয়ে রয়েছি, তার ছায়াটা হয়তো ওখানে পড়েছে। কিন্তু কিছুক্ষণ পর আমি ফিল করলাম আমার বোন তো নড়ছে চড়ছে, কিন্তু ওই জিনিসটা নড়ছে না। তারপরে আমি ভাবলাম হয়তো কোনো কাঠের বড় গুড়ি বা কিছু রাখা আছে, যার জন্য হয়তো ওটা দেখতে মানুষের মাথাটার মতো, যেহেতু আমি শরীর কিছু দেখতে পাচ্ছিলাম, একটা মাথার মতো কিছু দেখতে পাচ্ছিলাম। তো ভাবার পরে খানিকক্ষণ পরে না আমার যেন একটু ভেতর থেকে একটু যেন ভয় লাগতে শুরু করলো। মানে গাটা হালকা ভারী হয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল যেন ও জিনিসটা যেন আমাকে নিজেকে দেখাতে চাইছে। আমি তাকাতে চাইছি না, তাও যেন মনে হচ্ছে যে সে যেন আমাকে দেখাতে চাইছে। আমার যেন বারবার ওদিকে তাকাতে ইচ্ছা করছে। আমি লাস্টবার আমি যে মনে আছে আমি যখন তার দিকে তাকালাম, তখন আমার যেন মনে হলো যে আমি তার মধ্যে দুটো চোখ দেখতে পেলাম। তো সেইটা দেখার পরে আমার ওই কাঠের গুঁড়ি ভাবার, যে আমি নিজেকে যুক্তি দিয়ে ভাবতে চেষ্টা করছিলাম যেটা একটা কাঠের গুঁড়ি, সেটা আমি ভাবাটাকে ধরে রাখতে পারলাম না। তখন আমি আমার বোনকে বলা প্রয়োজন মনে করি, কারণ আমি জানি সে বলে সে যথেষ্ট ছোট, সে আরো বেশি আমার থেকে ছোট, সে ভয় পেয়ে যাবে, তো বা চিল্লামিল্লি করবে, সেটাতে হয়তো কোনো কিছু খারাপ হতে পারে। তো আমি তাকে বললাম যে চলো এখান থেকে চলে যাই। তো বলে সে বললো না দিদি ভাই একটু বসো, আমরা একটু গল্প করি, ঘরে গেলে সবার সামনে বড়দের সামনে কি কথা বলবো। তো আমি বললাম না একটু পরে যাই, একটু পরে আসবো বলে আমি ওর হাতটা ধরে যাতে ওদিকে না তাকে আমি ডান দিকে নিলাম, আমি সোজা ঢুকে গেলাম ঘরে। ঢুকে গিয়ে তারপর সঙ্গে সঙ্গে আমি আমার সেজমামিকে বলি কথাটা। সেজমামিকে বলার পরে সেজমামি বললো যে হ্যাঁ ওরকম তো কোনো একটা ব্যাপার রয়েছে। তখন আমরা সবাই জানতে পারলাম, আমি তখনও জানতাম না যে এরকম একটা ঘটনা ওখানে ঘটছে। তো সেজমামি বললো হ্যাঁ ওরকম তো আছে। সঙ্গে সঙ্গে আমার 2 ভাই তারা বললো, যেহেতু তারা খুব একটা এই ভূত পেতে বিশ্বাস করতো না, আর আমাদের বাড়িতে একটা অকেশনে আমরা গেছিলাম কালী পুজো উপলক্ষে, তো আমার আরো 2 ভাই বাইরে থেকে কলকাতা থেকে তারা গেছিল, তারাও বললো যে না এরকম তো হয় না, আমরা গিয়ে দেখবো। তো আমি যে ওখানে একটা জিনিস দেখেছি সেটা আমি জানি, তো তাদেরকে তো আমি কাউকে প্রমাণ করতে পারিনি যে আমি দেখেছি, কিন্তু তারা সঙ্গে সঙ্গে কি করলো, দুজনে 2টো টর্চ নিয়ে সঙ্গে সঙ্গে সেখানে গেল। টর্চ মারাতে দেখলো সেখানে কিচ্ছু নেই। আমি তখন নিজেকে ভাবলাম যদি এটা একটা গুড়িও হতো, আমি যদি হ্যালোসিনেট করতাম, তাহলেও তো ওখানে গাছের গুড়িটা অবস্থান করা দরকার ছিল, বা হয়তো কিছু আমার বোনের মাথার ছায়াও পড়লে সেটা যখন আমার বোন নড়ছিল সেটারও তো নড়ে যাওয়া উচিত, সেটা স্টিল ওখানে ছিল। তো আমি নিজে যেন বুঝে গেলাম যে হ্যাঁ সত্যি সেখানে আমি আজকে সেদিনকারে কিছু একটা প্যারানর্মাল দেখেছিলাম। যার পর থেকে আমি একটু অসুস্থ হয়ে পড়ি। তার 2 দিন পরে, মানে সেদিন পর থেকে 2 দিন আমি একটু অসুস্থ থাকি, কিন্তু তারপরে মোটামুটি একটু ঠাকুরের ফুল জল দেওয়াতে আমি ব্যাপারটা রিকভার করে নিই। তো আমি তারপরে 2 দিন পরে সেটাকে চলেও আসি। তো পরে শোনা গেছিল যে ওই যে দিদা ছিলেন, যিনি পাশে থাকতেন, তিনি অত্যাধিক এত অত্যাচার তার ঘরের ওপরে হতো, ওই রাত্রেবেলা হাঁটা চলা, ইভেন ওই নখ দিয়ে আঁচড়ানো, ইভেন ঘরের মধ্যে কেউ হালকা কান্না। তো সবাই বাড়িতে একটা পুজো করা হলো, সত্যনারায়ণের পুজো করে তারপরে সেটা অতটাও তাও কমানো যায়নি, কিন্তু আস্তে আস্তে সেটি নিজে নিজেই এই ব্যাপারটা সেটা নিজে নিজেই দেখলাম আস্তে আস্তে, সেটা কোনো পুজোর দ্বারাও সেটা ঠিক করা যায়নি, বা কোনো রকমের কোনো কিছুর দ্বারাই সেটা ঠিক করা যায়নি, কিন্তু সেটা নিজে থেকে ব্যাপারটা আস্তে আস্তে কমতে শুরু করার পরে সেটা একেবারে এখন 6-7 বছর পরে এখন আর সেরকম কেউ ফিল করতে পারে না। কিন্তু সেই মামি তারপরে তার বাচ্চাটা মিসক্যারেজ হয়ে যায়, তো তার সেই বাচ্চাটা থাকে না। তো সেই পরে মামি কিন্তু আর কোনোদিনও এখনো পর্যন্ত, সেটা তার নিজস্ব বাড়ি হওয়া সত্ত্বেও, কোনোদিনও সেই বাড়িতে এখনো আসে না। আর মামা মাঝে
মাঝে মধ্যে আসি, এসে ঘরটা একটু পরিষ্কার টরিষ্কার করি, তাও খুব দিবালোকে আসে, মানে সকালবেলা 9:30, 10টা, 11টা অব্দি হার্ডলি থাকে, তারপরে তিনি চলে যায়। তো রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। ভালো লাগবে শোনাবেন। আর আই রিয়েলি লাভ ভূত এফএম। আই উইশ কে আমি প্রত্যেক এপিসোডে একটা করে অডিও ক্লিপ পাঠাতে পারবো, বাট সেটা আমি চেষ্টা করব। আর আমি চেষ্টা করবো আরো ভালো ভালো ভূতের গল্প কালেক্ট করার। থ্যাংক ইউ ভেরি মাচ।